দেখেন আমরা যদি সাইজে আসি, এখান থেকে যদি আমরা A4 সাইজ সিলেক্ট করি, A4 সাইজ সিলেক্ট করলাম, এই A4 সমান কত ইঞ্চি, এই যে দেখেন এখানে দেখতে পারবো 8.27 11.69। বুঝছেন কি A4 সমান কত ইঞ্চি, তাহলে বুঝতে পারছেন কি 11.69 8.27 ইঞ্চি কিন্তু এটা। আচ্ছা এটা একটা সাইজ গেল, এটা কমন সাইজ, এটা সবাই জানি। কিন্তু আরো দুটো সাইজ আছে। আচ্ছা কি কি সাইজ আছে, এখানে লেটার সাইজ আছে, লেটার সাইজ। এই লেটার সাইজটা আমাদের হচ্ছে অনেক ক্ষেত্রে লাগে। ঠিক আছে, অনেক ক্ষেত্রে লাগে, যখন আপনাদের লাগবে তখন আপনারা বুঝতে পারবেন বিশেষ করে কি কি ক্ষেত্রে লাগে আমি যদি একটু বলি। যেমন আমাদের বই কভার পেজ ডিজাইন করতে লাগবে। বুঝছেন কি ক্লিয়ার? কভার পেজ যখন আমরা ডিজাইন করব তখন লাগবে। দেখো যেমন বিশেষ ক্ষেত্রে চালান আমরা অনেক সময় তৈরি করি। আপনারা চালান মনে হয় অনেকেই বোঝেন না, বোঝেন কি? আপনি বোঝেন চালানটা কি? যেমন যেমন এখন হচ্ছে আপনাদের যখন অনার্স মনে হয় পড়েন তখন হচ্ছে চালান পূরণ করে ব্যাংকে জমা দিতে হয় না? একটা ফর্ম পূরণ করে ব্যাংকে জমা দিতে হয় না টাকা? ও আপনাদের এখন কলেজ থেকে ডিজিটালাইজ করতে মনে হয়, কিন্তু আগে এটা জমা দেওয়া লাগতো। ঠিক আছে, আগে এটা জমা দেওয়া লাগতো, আগে পূরণ করে এটা ব্যাংকে জমা দেওয়া লাগতো। এখন হয়তো বা আপনাদের অনলাইন হয়ে গেছে, বিকাশে দেয়, আবার ওখান থেকেও দেয়, অটোমেটিকভাবে দেওয়া যায়। ঠিক আছে, এই চালানের ক্ষেত্রে A4 লেটার সাইজ আমাদের লাগতো। এরপর আছে হচ্ছে লিগেল সাইজ। আমরা যদি লিগেল সাইজটা একটু দেখি, এই যেটা হচ্ছে লিগেল সাইজ। লিগেল সাইজটা কি, এক সাইডে হচ্ছে দেখেন আমরা যদি একটু দেখি ইঞ্চিতে যদি আমরা দেখি 8.5 আর হচ্ছে 14। ঠিক আছে, 8.5 আর হচ্ছে 14, এটা হচ্ছে লম্বাটা বেশি। ঠিক আছে, লম্বা সাইজটা একটু বেশি। এটা হচ্ছে এই সাইডে হচ্ছে 8.5 ইঞ্চি, আর এখান থেকে শুরু করে এই নিচ পর্যন্ত 14 ইঞ্চি। বুঝছেন কি ক্লিয়ার? আচ্ছা তাহলে এটাকে বলা হয় লিগেল সাইজ। ঠিক আছে, লিগেল সাইজটা মূলত আমাদের ক্ষেত্রে লাগে হচ্ছে ফর্ম ক্রিয়েট করতে, ফর্মের ক্ষেত্রে। তাছাড়া অন্য সেরকম কাজে লাগে না, ফর্মের ক্ষেত্রে লাগে। আর হচ্ছে এটা বেশিরভাগই ব্যবহার হয় হচ্ছে আপনাদের আদালতে ব্যবহার হয়। ঠিক আছে, এখানে হ্যাঁ স্ট্যাম্পগুলো, তারপর হচ্ছে বিভিন্ন রকমের হচ্ছে উকিল জামিননামা, এখানে বেশি ব্যবহার হয়। তাছাড়া অন্য কাজে সেরকম ব্যবহার হয় না এটা। ঠিক আছে, তাহলে আমরা বুঝছি তো নাকি নাকি বলেন? আচ্ছা এরপর যদি আমরা দেখি আসলে কলামটা কি। কলামটা হচ্ছে আমরা যদি একটু দেখি, কলামটা যদি আমরা একটু দেখি, ধরেন এখানে একটা টেক্সট লিখবো, টেক্সট লিখলাম, টেক্সট লিখে সবগুলোকে সিলেক্ট করে এখান থেকে হোমে এসে আমরা এটাকে জাস্টিফাই করলাম আগে ফার্স্ট টাইম। তারপর নিচে দুইটা লাইনকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি যদি কলামে আসি, লেআউটে আসি, এখান থেকে কলাম, এখানে কলাম ক্লিক করে দেখেন টু কলাম চাইলে এটাকে টু কলাম করে করা যেতে পারে। বুঝছেন কি, বুঝতে পারতেছেন? আপনারা যদি কোনো টেক্সটের মধ্যে মানে কোনো একটা প্যারাগ্রাফের মধ্যে দুইটা কলাম চান, তাহলে ওই টেক্সটগুলো সিলেক্ট করে, এই যে এই টেক্সটগুলো সিলেক্ট করে নিয়ে কলামে এসে এখান থেকে টু কলাম করে দিতে পারবেন, এখান থেকে থ্রি কলাম করে দিতে পারবেন, এখান থেকে লেফটে একটু কম রাইটে একটু বেশি এরকম করে দিতে পারবেন। বুঝছেন, এগুলো হচ্ছে এভাবে কলাম ওয়াইজ করে দিতে পারবেন। বোঝা গেছে কি ক্লিয়ার? বুঝতে পারছেন? আচ্ছা এরপর হচ্ছে পেজ ব্রেক। ব্রেকটা আসলে সেরকম কোনো কাজে নাই, এই যে মূলত কলামের জন্য আমরা হচ্ছে ব্রেক করে দিই। বুঝছেন, ধরেন আমার এই পর্যন্ত টেক্সট আসলো, এই পর্যন্ত জাস্ট ব্রেকে ক্লিক করলেই এই সেকশন ব্রেক কন্টিনিউয়াস করে দিলাম। এখান থেকে ব্রেক করে দিলে এখানে আমরা হচ্ছে যদি চাই এখান থেকে দুইটা কলামে নিব, তাহলে জাস্ট হচ্ছে ব্রেক করে দিয়ে এখান থেকে দুইটা কলামে দিলে ওই এখান থেকে দুইটা কলাম হয়ে যাবে। ঠিক আছে, এই জন্য ব্রেকের কাজ সেরকম নাই, ব্রেকের কাজ এখন থেকে নর্মাল করে দিছে। যদিও আগের কাজগুলোতে ব্রেক করা লাগতো, এখন হচ্ছে আপডেট যে ভার্সনগুলো আছে এগুলো এখানে ব্রেক করা লাগে না। জাস্ট কি টেক্সট সিলেক্ট করে নিয়ে, এই যে টেক্সট সিলেক্ট করে নিয়েই আপনি চাইলে ওখান থেকে ওয়ান কলাম, ঠিক আছে, টু কলাম, থ্রি কলাম, এভাবে কলাম আপনি করে নিতে পারবেন। বুঝছেন কি ক্লিয়ার? বোঝা গেছে? তাহলে আমরা হচ্ছে কলাম শিখলাম, ব্রেক শিখলাম। এরপর হচ্ছে লাইন নাম্বার। লাইন নাম্বার হচ্ছে এখানে সেরকম জাস্ট হচ্ছে এই যে এখানে যতগুলো লাইন টেক্সট লিখবেন আপনি, সেগুলোতে লাইন আসবে, কয় লাইন লিখবেন, এক লাইন, দুই লাইন, তিন লাইন, চার লাইন, পাঁচ লাইন, যতটুকুই লাইন লেখেন না কেন, এখান থেকে জাস্ট হচ্ছে লাইন যদি আপনি কন্টিনিউ করেন, তাহলে এই যে লাইন কন্টিনিউ করলে লাইন আসবে। আবার যদি এটাকে নান করে দেন তাহলে এই যে নান হয়ে যাবে, সবগুলো বাদ হয়ে যাবে। দেখেন এখানে যদি আমরা যে এখানে ক্লিক করি, করে হচ্ছে লাইন দেই, এখান থেকে কন্টিনিউ লাইন করি, তাহলে এখানে কয়টা লাইন আছে সেটা দেখা যাবে। আপনি যদি দেখতে চান যে আমি এই টেক্সটটা কয়টা লাইনে লিখছি, তাহলে লাইন নাম্বার এসে এখান থেকে জাস্ট কন্টিনিউয়াস করে দিলেই চলে আসবে। আর আপনি যদি না চান তাহলে সেক্ষেত্রে নান করে দিলেই হয়ে যাবে। বুঝতে পারছেন কি ক্লিয়ার? এটা বোঝা গেছে? তারপর হাইপার সেশন, এটা যদিও সেরকম কাজে লাগে না,
এরপর আমরা দেখব হচ্ছে অ্যারেঞ্জ। অ্যারেঞ্জের ক্ষেত্রে আপনারা যে কোনো একটা টেক্সট অথবা ডকুমেন্ট, একটা হচ্ছে পিকচার হতে পারে, যে কোনো একটা শেপ হতে পারে, সেই শেপগুলো জাস্ট হচ্ছে আগে ফার্স্ট টাইম ওপেন করে নিলেন। ওপেন করে লেআউটে যদি আমরা আসি, দেখেন এই লেআউটে এই পিকচারটা কোন পজিশনে আমি চাই সেটা এখান থেকে আমরা এই যে পজিশনে যদি আমরা ক্লিক করি, সেটা হচ্ছে দেখেন এই যে এখান থেকে যদি টেক্সটের মধ্যে চাই, এই যে টেক্সটের মধ্যে আসবে, কই গেল, এই যে টেক্সটের মধ্যে আসছে, এখান থেকে একটু যদি শর্ট করতে চাই, এই যে শর্ট হয়ে গেল, এই দেখেন এই যে টেক্সটের মধ্যে গেছে, কিন্তু দেখছেন টেক্সটগুলো কিন্তু ওর চারপাশে যাচ্ছে। এটা কি বুঝতে পারছেন? অনেক সময় নিউজের মধ্যে পিকচার থাকে না, এইটার হচ্ছে সেই কাজ। এটা কি বোঝা গেছে? মনে করেন আমি হচ্ছে টেক্সটের মধ্যে আমি একটা পিকচার দিব, টেক্সটের ভিতরে কিন্তু আর টেক্সটগুলো নাই, কিন্তু আছে কি টেক্সটগুলো হচ্ছে এই পিকচারটার চারপাশে আছে। যদি আমি এই যে এইদিকে সরে দিই, এইদিকে বুঝতে পারবেন, এই যে বোঝা যাচ্ছে? যদি আমি এইদিকে সরে দিই, দেখেন টেক্সটগুলো সরাসরি হচ্ছে না। তাহলে এখান থেকে আমরা যে কোনো সাইটে, এই যে কোনো সাইটে আমরা হচ্ছে পিকচারটা বসাই দিতে পারবো। এই যে দেখেন এই পিকচারটা যদি আমি উপরে আবার নিয়ে যাই, যদিও এখানে নিচে নিচে স্ক্রল ডাউন করা আছে, এই জন্য শুধুমাত্র নিচেই থাকবে, এই যে পিকচারের মধ্যে বসা যেতে পারে। এটা বুঝতে পারছেন তো নাকি? আর এই পিকচারটা যদি আমি চাই যে না আমি হচ্ছে টেক্সটের নিচে বসাই দিব, টেক্সটগুলার নিচে বসাই দিব, সেক্ষেত্রে কি করতে হবে, এই যে ওয়ার্ড টেক্সটে এসে এখান থেকে যদি আমরা বিহাইন্ড টেক্সট করি, তাহলে দেখেন এর উপরে কিন্তু টেক্সট আসছে। বোঝা যাচ্ছে কি টেক্সটগুলো এই যে আসছে, এর উপরে বোঝা যায়? বুঝতে পারছেন কি? এরপর যদি আমি চাই যে না আমি হচ্ছে টেক্সটগুলোর উপরে দিব পিকচারটা, তাহলে এখান থেকে ইনফ্রন্ট অফ দ্য টেক্সট, এই যে দেখেন, তাহলে আমাদের হচ্ছে কি টেক্সটগুলোর উপরে পিকচারটা চলে আসছে, নিচে শুধুমাত্র টেক্সটগুলো আছে। এটা কি বুঝতে পারছেন? আচ্ছা, এরপর হচ্ছে এই যে ব্রিং ফরওয়ার্ডের কাজ কি? ব্রিং ফরওয়ার্ডের কাজ হচ্ছে আমি যদি এটাকে ব্রিং টু ফন্ট করে দেই, তাহলে ফন্টে আসবে। আর এখানে সেন্ড টু ব্যাক যদিও নাই, এখানে এই যে পরেরটাতে সেন্ড টু ব্যাক আছে, মানে এই যে সেন্ড টু ব্যাক আছে, এই সেন্ড টু ব্যাক ওয়ার্ড যদিও ব্যাগে আসতেছে না। আমরা যদি একটু শেপ নিয়ে দেখি, এটা যে শেপ নিয়ে আসে কিনা। আচ্ছা, এখন যদি আমরা পজিশনে আসি, লেআউটে আসি, সেন্ড টু ব্যাকওয়ার্ড আসতেছে না কিন্তু। ও আচ্ছা, নিচের সেন্ড টু বিহাইন্ড টেক্সট এখানে তখন আসবে। ঠিক আছে, এটা এখানে হচ্ছে ব্রিং টু ফ্রন্ট টেক্সট। ঠিক আছে, এটা হচ্ছে যদি আমরা একটু দুটা মানে এখানে দেখি, এই যে এখানে মনে হয় কাজ হবে এটা। এখানে যদি আমি ব্রিং টু ফন্ট করি, ব্রিং টু ফন্ট করলাম, আচ্ছা তাহলে এটা কাজ করতেছে হচ্ছে শুধুমাত্র পিকচারে। আপনি দুইটা এক জায়গায় পিকচার নিছেন, যদি এই উপরের পিকচারটা নিচে দিতে চান, সেক্ষেত্রে এই যে সেন্ড টু ব্যাক করে দিতে হবে। সেন্ড টু ব্যাক কিলো, আচ্ছা এখানেও যাচ্ছে না, কাজ হচ্ছে না, মাঝে মাঝে কাজ হচ্ছে না। আচ্ছা, নিচেরটাকে সিলেক্ট করি, ব্রিং টু ফন্ট, এই যে এটা আসতেছে, কিন্তু এটা যদি মানে শুধুমাত্র ফন্টে কাজ করতেছে, কিন্তু ব্যাকওয়ার্ডে কাজ করতেছে না। ঠিক আছে, এই যে ব্যাকওয়ার্ডে কাজ করতেছে না, এটাতে আবার কাজ করছে। ঠিক আছে, তার মানে হচ্ছে শেপে কাজ হবে, পিকচারে কাজ হবে। ঠিক আছে, আচ্ছা তার মানে কি, যদি আমি চাই এই টেক্সটটা, এই পিকচারটা এই টেক্সটগুলোর নিচে চলে যাবে, তাহলে আমরা এখান থেকে সেন্ড টু ব্যাকে এসে এই যে সেন্ড টু ব্যাক টেক্সট বিহাইন্ড টেক্সট, তাহলে নিচে চলে যাবে। আমরা যদি আবার চাই যে এই পিকচারটা এই টেক্সটগুলোর একদম উপরে চলে আসবে, ব্রিং টু ফন্ট অফ টেক্সট ক্লিক করলে একদম ফন্টে চলে আসবে। বোঝা গেছে কি? ক্লিয়ার? বুঝতে পারছেন এটা? আচ্ছা, এরপর হচ্ছে সিলেকশন প্যানেল। এই যে এখান থেকে আমরা হচ্ছে কয়টা পিকচার আছে এখান থেকে সিলেক্ট করতে পারবো। দেখেন এই যে 1 নম্বর পিকচার সিলেক্ট হলো, 2 নম্বর রেক্টাঙ্গেল সিলেক্ট হলো। এখানে যতগুলা, যদি কোনো কারণে দেখা যাচ্ছে যে কোনো কারণে একটা পিকচারের নিচে টেক্সটের নিচে পিকচার দেওয়া আছে, ওই পিকচারটা সিলেক্ট করতে পারতেছেন না, ঠিক আছে, সেক্ষেত্রে এই সিলেকশন প্যানেলে ক্লিক করবেন, এখানে ক্লিক করবেন, এখান থেকে আপনারা হচ্ছে ওটাকে সিলেক্ট করে নিতে পারবেন। এই যে ঠিক আছে, এরপর হচ্ছে অ্যালাইনের কাজ কি? অ্যালাইনের হচ্ছে এই পিকচারটা আপনি হচ্ছে কোন জায়গায় দিতে চান, লেফটে দিতে চান, সেন্টারে দিতে চান, নাকি হচ্ছে রাইটে দিতে চান, নাকি হচ্ছে মিডলে দিতে চান, নাকি হচ্ছে বটমে দিতে চান। এখান থেকে অ্যালাইনমেন্টের মাধ্যমে আমরা একটা পিকচারকে যে কোনো জায়গায় বসাই দিতে পারি। বুঝছেন কি? এটা ক্লিয়ার? আচ্ছা, এখন এটা হচ্ছে গ্রুপের কাজ কি? গ্রুপের কাজ হচ্ছে যেমন হচ্ছে আমরা মনে করেন এখানে অনেকগুলো একাধিক পিকচার আছে, ওই সবগুলো পিকচারকে আপনি একসঙ্গে সিলেক্ট করতে চান, এক জায়গায় রাখতে চান, একটা গ্রুপের মধ্যে রাখতে চান, তাহলে সবগুলোকে কি করতে হবে? সিলেক্ট করে নিতে হবে। ঠিক আছে, শিফট প্রেস করে সবগুলোকে সিলেক্ট করে নিতে হবে। এরপর এই যে এখানে গ্রুপ চিহ্ন আসবে,
এই যে গ্রুপ করে দিলে দেখেন একটা সিলেক্ট করলে সবগুলো সিলেক্ট হয়ে গেল, এই যে বুঝছেন কি, ক্লিয়ার, বোঝা গেছে? আচ্ছা, এরপর রোটেটের কাজ কি? রোটেটের কাজ হচ্ছে এইটা আপনি যদি রোটেট করতে চান, দেখেন আমি যদি এখানে রোটেট করি, এই যে রোটেট করি, দেখেন এই যে রোটেট হচ্ছে, দেখছেন কি রোটেট হচ্ছে না এটা? এই যে এইভাবে রোটেট হবে, এই যে, ঠিক আছে, এইভাবে রোটেট হবে, বুঝতে পারছেন কি, ক্লিয়ার? এভাবে হচ্ছে রোটেট হয়ে যাবে। তাহলে আপনারা এই টুলসগুলো সবগুলো প্র্যাকটিস করেন একটু, বুঝছেন? সবাই হচ্ছে আগে হচ্ছে পেজ লেআউটে এসে পেজ সেটআপটা প্র্যাকটিস করেন।